সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের সর্বশেষ আলোচনা। এই আলোচনাগুলো অবশ্য প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। তো প্রথম আলোচনাটা শুরু করার আগে একটু স্মরণ করি আমরা তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ হলো যে প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ থেকে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয় অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই ব্যবস্থা বা এই প্রক্রিয়ার জন্য যে সমস্ত কোষ ব্যবহার করা হয় ওইগুলো হলো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের, তড়িৎ বিশ্লেষণ কোষ এবং গ্যালভানিক কোষ। এই দুটি কোষের মধ্যে পার্থক্য বিশদভাবে আমি ব্যাখ্যা করেছি। আজকে পড়াবো যে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে গ্যালভানিক কোষ গঠন করে কিভাবে বিদ্যুৎ বা কারেন্ট উৎপাদন করব, অর্থাৎ একটা কোষের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ আমরা পাবো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তাহলে সেটা হলো গ্যালভানিক কোষ। এই গ্যালভানিক কোষ থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য আমরা এই পরীক্ষাটা করতে পারি। একটা চীনামাটির বা কাচের একটা বর্তনী নিলাম, দুটা, আর একটা নিলাম। কাচের বা চীনামাটির দুটি বর্তনী নেওয়া হলো। এটাতে একটা দণ্ড দেওয়া হলো। এই দণ্ডটা হলো জিঙ্কের দণ্ড। এই পার্শ্বে একটা দণ্ড দেওয়া হলো, এটা হলো কপার দণ্ড। এখন গ্যালভানিক কোষে বলা হচ্ছে যে দণ্ডটা ব্যবহার করা হবে ওই দণ্ডটির লবণের দ্রবণ লাগবে। তাহলে এখানে আমরা লবণের দ্রবণ নিলাম জিঙ্ক সালফেট। জিঙ্ক ক্লোরাইডও নিতে পারি, জিঙ্ক নাইট্রেটও নিতে পারি, যা হোক জিঙ্ক সালফেট দ্রবণ। আর এটাতে যেহেতু কপার দণ্ড, তাহলে এখানে নিলাম কপার সালফেট দ্রবণ। গ্যালভানিক কোষে ওই কথাটাই বলা হচ্ছে যে যে দণ্ডটি নেওয়া হবে ওই দণ্ডের লবণের দ্রবণ আংশিকভাবে নিমজ্জিত করতে হবে, আংশিকভাবে নিমজ্জিত করছে। এখন এই দণ্ড থেকে এটা ক্ষয়প্রাপ্ত হবে, কারণ এখানে এই জিঙ্ক ইলেকট্রন তাড়িয়ে দিয়ে জিঙ্ক আয়ন এবং দ্রবণে চলে যাবে, অর্থাৎ সলিড জিঙ্ক জারিত হয়ে দ্রবণে দ্রবীভূত হবে। তখন এটাকে বলবো আমরা অ্যানোড। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া তড়িৎ বিশ্লেষণ কোষও হয়, গ্যালভানিক কোষও হয়। অপরদিকে এই কপার, এই দ্রবণের যে কপার আয়নগুলো বিশ্লেষিত হয়, এখানেও যেরকম জিঙ্ক আয়ন ও সালফেট আয়ন দ্রবণে বিশ্লেষণ অবস্থায় থাকবে, আয়নিত অবস্থায় থাকবে, এখানে কপার আয়ন দ্রবণের মধ্যে যেটা আছে, কোয়াসে যেটা আছে, যে ইলেকট্রনটা সে উৎপন্ন করছিল সেই ইলেকট্রনটাকে সে গ্রহণ করে কপার সলিড, অর্থাৎ কপারগুলো এখানে জমা হবে, এখানে সলিড কপার জমা হবে। আর এখান থেকে জিঙ্ক ছুটে চলে আসবে। তাহলে এটা হলো ক্যাথোড, এটা বিজারিত। তাহলে এটা হলো অ্যানোডে জারণের অর্ধ বিক্রিয়া, অর্ধ সমীকরণ। এটা হলো ক্যাথোডে বিজারণের অর্ধ সমীকরণ। এখন এই দুটোকে আমরা যদি টোটাল করি তাহলে এই দুটো চলে গেল,
তাহলে জিঙ্ক সলিড কপার দ্রবণের আয়ন একোয়াস, এটা হয়ে গেল কপার সলিড এবং জিঙ্ক আয়ন একোয়াস। এটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ রিডক্স বিক্রিয়া। তা এখন এই যে ইলেকট্রন এই অঞ্চলে উৎপন্ন হইল, এই অঞ্চলটা ইলেকট্রনে সমৃদ্ধ, অর্থাৎ লার্জ এরিয়া অফ ইলেকট্রন, দ্যাট ইজ রিচ অফ ইলেকট্রন। এই জন্য এই দণ্ডটা ঋণাত্মক। এখানে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে আর এই ইলেকট্রন স্রোত, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এইভাবে প্রবাহিত হচ্ছে, এখানে শোষিত হচ্ছে, এটা হলো ক্যাথোড। এখানে যদি একটা এলইডি বাল্ব দেওয়া যায়, বাল্বটা পজিটিভ নেগেটিভ সংযুক্ত করা হয়, তাহলে বাল্বটা জ্বলে উঠবে। এখন দুই তরলের সংযোগ স্তরে আয়ন বিনিময়ের জন্য লবণ সেতু অথবা একটা কাগজ এমনভাবে দিতে হবে যে দ্রবণে নিমজ্জিত অবস্থায় থাকে। এখন এটা হলো লবণ সেতু, সল্ট ব্রিজ। এখানে এই সল্ট ব্রিজ তৈরি করা হয়েছে আগার আগার রাসায়নিক পদার্থ দিয়ে, পটাশিয়াম ক্লোরাইড দিয়ে পেস্ট করা হয়েছে। এই পটাশিয়াম ক্লোরাইড দিয়ে পেস্ট করে এটাতে তুলো দিয়ে এই বুকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কাজ করবে এই, এখানে জিঙ্কের আয়ন যখন পরিমাণটা বৃদ্ধি পাবে, এর অপোজিট আয়ন ক্লোরাইড ওই জিঙ্ক আয়নের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করবে, অর্থাৎ আয়নের আধিক্য প্রশমিত করে দেবে। অপরদিকে এখানে যেহেতু কপার আয়ন চলে যাচ্ছে, সালফেট আয়নের আধিক্য বৃদ্ধি পাচ্ছে, এর বৃদ্ধি এটাকে কমবার জন্য পটাশিয়াম ওই সালফেটের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট উৎপন্ন করে লবণের ঘনমাত্রাকে সঠিক রাখবে। এটা হলো লবণ সেতুর কাজ। তাহলে এইভাবে আমরা গ্যালভ্যানিক কোষ থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এই ইলেকট্রন প্রবাহিত যে দিক দিয়ে হবে, বিদ্যুতের গতি তার বিপরীত দিক থেকে হবে। এটা বিদ্যুতের দিক, এটা ইলেকট্রনের দিক। যাই বড় হলে তোমরা এগুলো বিদ্যুৎ প্রবাহের দিক সম্বন্ধে তোমরা জানবে, এখানে এগুলো আলোচনার বিষয় না। তাহলে এই কাজটা করতে গেলে কি কি লাগবে? লাগবে রাসায়নিক পদার্থের মধ্যে জিঙ্ক সালফেট দ্রবণ, কপার সালফেট দ্রবণ, দস্তা, দণ্ড, কপার তামার দণ্ড, এবং যন্ত্রপাতির মধ্যে দুটি বাটি, চীনামাটির অথবা কাচের দুটি বাটি, লবণ সেতু এবং এলইডি বাল্ব, তৎসঙ্গে পাতিত পানি। দুই পাত্রে স্থাপন করার পর আমরা জিঙ্ক লবণের দ্রবণে জিঙ্ক দণ্ড, কপার সালফেটের দ্রবণে কপার দণ্ড আংশিক নিমজ্জিত করে দুই বর্তনী একটা লবণ সেতু বা ভিজা কাগজ দিয়ে যেন দ্রবণে নিমজ্জিত হয়, ডুবে থাকে, সংযোগ করলে জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রন প্রবাহ কপার দণ্ডে শোষিত হবে। তখন এই ইলেকট্রনের প্রবাহের ফলে ওর সংযোগস্থলে একটা বাল্ব দিলে সেটা জ্বলে উঠবে। কারণ বিদ্যুতের সংজ্ঞাটাই হচ্ছে ইলেকট্রনের প্রবাহটাকে বিদ্যুৎ বলা হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে। তাহলে সতর্কতার মধ্যে হলো এইগুলো যেন সম্পূর্ণ নিমজ্জিত না হয়, লবণ সেতু যেন ব্যবহার করা হয়, এবং দ্রবণের ঘনমাত্রা মাঝে মাঝে যেন পরীক্ষা করা হয়। এইভাবে আমরা গ্যালভ্যানিক কোষ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই হলো গ্যালভ্যানিক কোষ থেকে বিদ্যুৎ উৎপাদন। এবার আসতেছি আমরা চাপহারি বিক্রিয়া। চাপহারি বিক্রিয়ার একটা পরীক্ষা।
তাপহারী বিক্রিয়ার জন্য তোমরা মনে রাখবে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সার্কামস্টেন্স থেকে বা বায়ুমণ্ডল থেকে তাপ সংগ্রহ করে বিক্রিয়াটি সংঘটিত করাবে সেটাকে বলা হবে তাপহারী বিক্রিয়া। যেমন তোমাদের বইতে যে উদাহরণটা আছে সেটা হলো এই অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড একে পানিতে নিমজ্জিত করলে অ্যামোনিয়াম আয়ন একোয়াস এবং ক্লোরাইড আয়ন একোয়াসে বিভক্ত হবে। এটা করতে গেলে পানির কাছ থেকে তাপ নিয়ে এই কাজটা সে করবে, কারণ এটা হলো ঊর্ধ্বপাতিত বস্তু, নিঃসাদল যেটাকে বলা হয়। তা যাই হোক, সে আলোচনায় যাব না। তাহলে একটা পাত্র নিলাম, একটা পাত্রে প্রথমে পাতিত পানি নিয়ে, এটাতে প্রথমে পানি নিয়ে এর তাপমাত্রা T1 রেকর্ড করলাম, তাপমাত্রা নিলাম থার্মোমিটার দিয়ে। এখন এতে 10 গ্রাম বা আনুমানিক কিছু অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে নিমজ্জিত করলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে বিভক্ত হবে। তখন তাপমাত্রা নিলে T2 তাপমাত্রা, তাতে দেখা যাবে যে দ্বিতীয়বার তাপমাত্রা থার্মোমিটার আগের যেটা ছিল সেটাতে কমে আসবে। এটার কারণ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড পানি থেকে তাপ নিয়ে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে বিয়োজিত হয়েছে। সুতরাং এটা তাপহারী বিক্রিয়া, অর্থাৎ এখানে T1 উইল বি গ্রেটার দেন T2, তখন এটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াতে মনে রাখিও তোমরা ডেলেজের চিহ্নটা হবে পজিটিভ, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে তাপ নিবে, অর্থাৎ এখানে প্লাস তাপ গ্রহণ করে এই বিক্রিয়াটার সঙ্গে এই তাপটা আসবে কে দিবে? পানির কাছ থেকে নিবে। সুতরাং এটা একটা তাপহারী বিক্রিয়া, অর্থাৎ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এই তো হলো তাপহারী বিক্রিয়ার উদাহরণ। এবার তাপ উৎপাদির জন্য মনে রাখিও তোমরা সাধারণ একটা ঘটনা, আমরা কয়লা পোড়াইলে তাপ পাই, অর্থাৎ যে কোনো দহন বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়া। পেট্রোল, কেরোসিন, হাইড্রোকার্বনগুলো দহন করলে কার্বন ডাইঅক্সাইড, পানি অর্থাৎ জলীয় বাষ্প এবং তাপ উৎপন্ন করবে, অর্থাৎ যত দহন বিক্রিয়া সবগুলো তাপ উৎপাদী বিক্রিয়া। তো এখানে উদাহরণ হইল, একটা উদাহরণ আমরা করব। ধরি এই পাত্রটাতে কিছু পরিমাণ চুন নিলাম, ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড নেওয়ার পর এর তাপমাত্রা আমরা নোট করলাম। এখন এই ক্যালসিয়াম অক্সাইডে, চুনে যদি পানি দেওয়া যায় তাহলে এই চুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, অর্থাৎ এটা হবে চুনের পানি। তাহলে প্রথমবার তাপমাত্রা নেওয়ার পর সেটা যদি T1 হয়, পানি নেওয়ার পরে এখানে পাত্রের এই অঞ্চলটা গরম হয়ে যাবে, অর্থাৎ থার্মোমিটার পারদ উপরে উঠে যাবে। এতে মনে হবে যে এখান থেকে তাপ উৎপন্ন করলো, অর্থাৎ এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য এনথালপির পরিবর্তনটা হবে মাইনাস। এটা হলো তাপ উৎপাদী, অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া করার সময় তাপ উৎপন্ন করে, এখানে ক্যালসিয়ামের সঙ্গে যে অক্সাইড আছে, এই বন্ধনগুলো ভেঙে এখানে ক্যালসিয়াম নতুন বন্ধন তৈরি করেছে। এই নতুন বন্ধন তৈরি করতে গিয়ে এর আভ্যন্তরীণ শক্তি এর বেশি।
আভ্যন্তরীণ শক্তি যদি, অর্থাৎ তার বস্তুটা যে শক্তি নিয়ে মজুত আছে, সে শক্তি যদি বেশি হয় উৎপন্ন নূতন বন্ধন তৈরির ক্ষেত্রে, তাহলে বন্ধন গঠন হওয়ার পর যে শক্তিটা থেকে যাবে তাপটা, ওইটা বায়ুমণ্ডলে ছেড়ে দিবে, বা সেটা আমরা অনুভব করতে পারবো, বা আমরা থার্মোমিটারে সেটা রেকর্ড হবে। এই হলো তাপ উৎপাদী বিক্রিয়ার রহস্য। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া সংঘটের সময় সংঘটিত হলে তাপ উৎপন্ন করবে, ওই সমস্ত বিক্রিয়াকে বলা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশন। এই গেল তোমাদের অষ্টম পর্যায়ের অষ্টম অধ্যায়ের সর্বশেষ আলোচনা। আমার এই অষ্টম অধ্যায়ের কমপক্ষে 15টা থেকে 16টা ভিডিও আলোচনা আছে। তোমরা যদি ধৈর্য সহকারে এগুলো দেখো, আমার বিশ্বাস তোমাদের অনেক উপকার হবে। আর তোমাদের উপকার হলেই আমার এই শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। তোমাদের সকলকে ধন্যবাদ।